আজকের সংবাদ। 3 দিনের জেলা সফরে দীঘায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দিন বিকেল 3টায় হেলিকপ্টারে করে দীঘায় নামেন। এরপরে 3 দিন রয়েছে নানা কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলে গড়ে তুলেছে প্রশাসন। হচ্ছে দীঘায় ল্যান্ড করলো, দেখতে পাচ্ছেন মার্চেন এদিকে শঙ্খধ্বনি দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। 3 দিনের জেলা সফরে দীঘায় এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দিন বিকেল 3টায় হেলিকপ্টারে করে দীঘায় নামেন। এরপরে 3 দিন রয়েছে নানা কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন প্রশাসন। উল্লেখ থাকে, পুরীর আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, আর সেই মন্দিরের কাজ প্রায় শেষের দিকে, চলছে শেষ পর্বের কাজ। আর কাজ কতটা হয়েছে, কি বাকি রয়েছে তার সরজমিন পরিদর্শনে 3 দিনের সফরে দীঘায় আসেন মুখ্যমন্ত্রী। বুধবার রয়েছে মন্দির পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক সভা, রয়েছে দলীয় নেতাদের নিয়ে বৈঠক। পাশাপাশি জেলার উন্নয়ন ও ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও খতিয়ে দেখবেন তিনি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি জেলায় থাকবেন। তার আগে জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করে কি করতে হবে তা জানিয়ে দিয়েছেন। তবে দীঘার জগন্নাথ মন্দির ঘিরে রাজ্যের মানুষের বিশেষ উৎসাহ রয়েছে। 200 কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার এই মন্দির গড়ে তুলেছে। পাশাপাশি সমুদ্র তীরে যাতে কোনো ধরনের দোকান না থাকে তার জন্য আগেই ঘোষণা করা হয়েছিল। তাই তা সঠিকভাবে পরিষ্কার হয়েছে কিনা, দীঘার উন্নয়নের আর কি ঘাটতি রয়েছে সেই দিকটা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। দীঘায় আগামী দিনে কি পরিকল্পনা আরো নেওয়া যায় তা নিয়ে পর্যালোচনা করা এবং এই বিষয়টি নিয়ে আগামীকাল বৈঠক রয়েছে সকাল 11টায়। তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলে নিচ্ছেন এবং তিনি রওনা দেবেন মূলত কলকাতার উদ্দেশ্যে এবং তারপর আগামীকাল তার একটু পিছিয়ে দেন দাদা। ছবি তুলুন। কার্যত জনগণের এমনটাই সেই ছবি
অসিদ্ধা একটু এবার প্রথম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে সমবায় ব্যাংকের নির্বাচন, তা এক প্রকার নজির সৃষ্টি হলো এই রাজ্যে, জানিয়ে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। এবার প্রথম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে সমবায় ব্যাংকের নির্বাচন, তা এক প্রকার নজির সৃষ্টি হলো এই রাজ্যে, জানিয়ে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। উল্লেখ থাকে সবথেকে বড় সমবায় ব্যাংক হলো কন্টাই কোঅপারেটিভ ব্যাংক। এই ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচন আগে হওয়ার কথা থাকলেও আদালতে মামলা রুজু হওয়ায় তা পিছিয়ে যায়, আর সেই নির্বাচন হবে 15ই ডিসেম্বর। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে মানুষের প্রাণ যাওয়ার পরে এবার আর সমবায় নির্বাচন নিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে প্রশাসন। সেই মতো যে সমস্ত কেন্দ্র নির্বাচন রয়েছে সেই এলাকায় বিশেষ কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই নির্বাচন এক প্রকার গুরুত্বপূর্ণ, কারণ বরাবর এই ব্যাংকের দখলে রয়েছে অধিকারী পরিবারের সদস্যরা। এবার যাতে শাসক দল তৃণমূল বিপুল ভোটে জয়ী হন তার জন্য সমস্ত রকম প্রচার চলছে। বেন্দা প্রভাতী বালিকা বিদ্যাপীঠেও রয়েছে নির্বাচন 15 তারিখ। সে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা যায়। আগে তারা প্রচার করলেও নির্বাচন না হওয়ায় তা বন্ধ হয়ে যায়। ফের আদালতে রায় দেওয়ার পরে এই নির্বাচন হচ্ছে। তিনি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল হতে পারেননি, আমি জানি না, আপনারা সেটা জানেন বা খোঁজ খবর নেবেন। তা বিভিন্ন জায়গায় নমস্কার সকল সাংবাদিক বন্ধুদের এবং কাঁথিবাসীকে। গতকাল আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ মহাশয় কোনো একজনের মাধ্যমে আমাকে জানান যে এই যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন আছে, এই সমবায় নির্বাচন থেকে আমি যেন লড়াই না করি। এরপরে আমি বিশেষ সূত্রে খবর পেলাম মাননীয় অখিলগিরি মহাশয়ের ভাগনার স্ত্রীকে এই প্যানেলে ঢুকিয়ে নেওয়া হয়েছে, কারণ এখানে কাঁথি 1, 2, 3, 4, 5, 6 এই 6টি কেন্দ্রতে একটা মহিলা ডিরেক্টর নিতেই হবে, রিজার্ভ সিট। এখানে বিজেপির মহিলারা দাঁড়িয়েছে আর তৃণমূলের মহিলারা প্যানেলের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু গতকাল রাত্রে বিশেষ সূত্রে খবর পেলাম যে অখিলগিরির ভাগনার স্ত্রীকে ঢুকে নেওয়া হয়েছে। তাহলে আমি এখানে কি দোষ করলাম? এই প্যানেল যে হয়েছে, যিনারা করেছেন এই 3 নম্বর কেন্দ্র প্যানেল, যারা আছে এই প্যানেলে কেউ মাধ্যমিক পাস, কারুর 2 জন বাদে আর কারুর কোনো ডিগ্রি কোর্স আছে বলে আমার জানা নেই। একজন মাধ্যমিক পাসকে যদি এই প্যানেলে নেওয়া হয়, আমি সমবায়ের দীর্ঘদিন লড়াই করা মেয়ে, আমি সেখানে চান্স পাবো না কেন? কিসের জন্য, কী সূত্রে চান্স পাবো না? গ্রুপবাজি হচ্ছে প্রতিটা জায়গায়। অখিল বাবুর ছেলে পুত্র সব জায়গায় গ্রুপবাজি করবেন। গ্রুপবাজি করে আমাকে এই প্যানেল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এ কারণেই আমি আজ আপনাদের সামনে এসেছি। মাননীয় তন্ময়দাকে আমি যথেষ্ট সম্মান করি এবং ভবিষ্যতেও করব, কিন্তু তন্ময়দাকে বলি, দাদা আপনার কথা আমি রাখতে পারলাম না, কারণ এই মাটিতে দাঁড়িয়ে, এই কাঁথির মাটিতে দাঁড়িয়ে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। জামবনি বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে গ্রামবাসীদের বিক্ষোভ।
জামবনি বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে গ্রামবাসীদের বিক্ষোভ। সোমবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের জামবনি বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো জামবনি গ্রাম পঞ্চায়েতের বাহিরগ্রাম, জামবনি, লোহামেলিয়া, বড়ঘং ও ছোটঘং গ্রামের গ্রামবাসীরা। জামবনি ব্লকের ওই গ্রামগুলির বিদ্যুৎ গ্রাহকদের একাধিক অভিযোগ, বিনা নোটিশে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের জামবনি গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রামগুলির বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এমনকি অতিরিক্ত বিল পাঠানোর অভিযোগ রয়েছেন গ্রামবাসীরা। নতুন মিটারের জন্য আবেদন করেও দিনের পর দিন ঘুরতে হচ্ছে গ্রাহকদের। এই অভিযোগ সোমবার গ্রামবাসীরা একত্রিত হয়ে জামবনি এলাকার বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখায়, যার ফলে বিদ্যুৎ দপ্তরের অফিসে আটকে রয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জামবনি থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, কারো বিদ্যুতের বিল এসেছে 1 লক্ষ টাকা, কারো বিদ্যুতের বিল এসেছে 50,000 টাকা, কিন্তু এলাকার গরিব মানুষ কি করে ওই বিদ্যুৎ বিলের টাকা মেটাবে? তাই বিদ্যুৎ বিল গ্রামবাসীরা না মেটানোর ফলে আচমকা বিদ্যুৎ গ্রাহকদের কোনো কিছুই না জানিয়ে 5 দিন আগে বেশ কয়েকটি পরিবারের বিদ্যুতের লাইন কেটে দেয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, যার ফলে ওই পরিবারগুলি সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তাই গ্রামবাসীরা সোমবার বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। জামবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিখিতভাবে ওই গ্রামগুলির বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করার জন্য সোমবার আবেদন জানান। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন বিক্ষোভরত গ্রামবাসীদের। এরপর পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। দরকারই নেই, আপনার মোবাইলে মেসেজ যাচ্ছে। না না, আমি এটা কথা বলবো না। আপনাকে টাকার অঙ্কটা পার করতে আপনার দোকানে আমি 1 লাখ টাকা মাছ খাবো, আপনি আমাকে দিয়ে দেবেন 5,000 টাকা বিল আপনি দিয়ে দেবেন। ঠিক আছে বলছি, আপনাদের যার যা বিল বাকি আছে তার কেটে আপনারা 50% দিয়ে দেন। আমাদের কারের বিল অনেক উঠছে, আমরা পাচ্ছি না। আমরা খাটি খাওয়ালো কোথায় পাবো? আমরা 1-1.5 লাখ টাকা কোথায় পাবো? আসিছে আমার 70,000। আমার ছেলেরা এই মজুরি খাচ্ছে, আমরা মজুরি খাচ্ছি, তাহলে কোথায় পাবো আমরা বলো? আমরা একবার দেওয়া হয়েছিল, তারপর পরের মাসে 10,000 উঠেছে, তখন থেকে আর দিইনি। খাটি খাওয়ালো কোথায় পাবো? কোথায় পাবো? খাটলে তো ইয়ে হবে না, তো কোথায় পাবো বলো? আমাদের কাটে অন্যরকম তো কাটিছে, তাহলে ওগুলো কাটছে কেন? কেন কাটবো বলো? ছোট বাচ্চা কেউ মাধ্যমিক আগে দিয়েছি, আর এখন 6 বছর থানা দিতে পারিনি। নোটিশ কি দিয়েছে না, আপনারা নোটিশ দেওয়া হয়নি। তো গ্রামের লোক আছে, তার জন্য আমরা আসছি। আমরা এই এটা মুকুব একবারে তার পরের মাসের থেকে যে না দেওয়া হয়, তাহলে সেটা তোর বিল আসবে তখন থেকে আমরা পুরা দিব, না দিলে তখন যে কাটি দিলে সেটা আমরা কোনো আপত্তি করবো না। এখন কিন্তু আমরা কোনো বিল টিল দিব না, পারবো না। আমার আমার নাম হচ্ছে আমার কারেন্ট আমার মায়ের নামে। আমার নাম রমাপদ করণ। কত বিল এসছে? 65,000। সেই যখন 75 টাকার থেকে বিল যায়, তখন থেকে আমি রসিদ দেখাবো দিই। তারপরে আজকে একবারে 65,000। তখন থেকে আসি এসএস কে বলেছি, দরখাস্ত দিচ্ছি, বলছে ওগুলা যা হবে হবে, আগে তুমি হাল বিল দিয়ে যাও। এই জন্য দুটা স্লিপ আসে, আমি হাল বিল দিয়ে যাচ্ছি। আজকে এটাও লিখছে না, তাহলে আমি কি কোথার থেকে দেবো? আর আমার মাত্র 2 ডিসমিল জায়গা আর 8 কাঠা জমি, সারা জেল খাটালো ছাড়া আর আমার কোনো টাকা দেওয়ার কোনো উপায় নেই। যা ইচ্ছে তাই করছে বিদ্যুৎ দপ্তর। হ্যাঁ, বিদ্যুৎ দপ্তর নিজের ইচ্ছে মতো করে যা ইচ্ছে তাই করছে। কোনো টাকা দিবার আমার উপায় নাই। আমি আজকে বিদ্যুৎ দপ্তর কি যা ইচ্ছে তাই করছে? এখন কি করছে সেটা কম্পিউটার বলবে। আমার মিটার চলুন, আমার ঘরে কি কারখানা চলে তাই সার্চিং এ চলুন। কত জায়গায় তার কাটা আছে, ভুয়ো বিল পাঠাচ্ছে। গোটা গ্রামটা হুপ করছে, তাদের বেলা কিছু নাই। এলে যারা বিল দিচ্ছে তাদের উপরে জুড়ি দেওয়া হচ্ছে নাকি? ভুয়ো বিল দেওয়া হচ্ছে। এখন কি করবো বলুন? আমি তো কটা রসিদ দেখবেন বলুন? আমি আজ আনিনি অবশ্য, তাহলে আমি আনি দেখাবো। কি নাম আপনার?
ঝাড়গ্রাম শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গায়ে আগুন লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায়। ঝাড়গ্রাম শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গায়ে আগুন লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায়। ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই গৃহবধূ নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃতা গৃহবধূর নাম সুপর্ণা রানী সাঁতরা। সুপর্ণা দেবীর একটি সন্তান রয়েছে, স্বামী সন্তান নিয়ে সংসার। স্বামী পেশায় টোটো চালক ও হোম ডেলিভারি করে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বাপি মুদি জানান, বাড়ির এক ভাড়াটে দুপুরে হঠাৎ আগুন লেগেছে বলে চিৎকার করেন। তখনই তারা বাড়ির সামনে গিয়ে দেখেন বাড়িটির সদর দরজা ও জানালার ভেতর থেকে লাগানো এবং জানালার কাছে আগুন জ্বলছে। কোনো রকমে দরজা ভেঙে ভেতরে ঢুকলেও সুপর্ণা দেবীকে বাঁচানো সম্ভব হয়নি, যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই গৃহবধূ ঠিক কী কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য ঝাড়গ্রাম থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। কি ঘটনা কি দেখছেন? ঘটনাটা হয়েছে, আমরা এখানে বসে রয়েছিলাম, হঠাৎ করে ভাড়াটিয়া মেয়েটা বেরিয়ে চিৎকার চেঁচামেচি করছে, দাদা ঘরে আগুন লেগেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমরা সবাই মিলে এখানে 3-4 জন যারা বসে রয়েছিলাম গেলাম, দেখি ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু চারদিক লক, দরজা জানালা চারদিকে লক। আমরা ছাদে উঠে দেখলাম যে চেরাকোটের দরজা দিয়ে যদি নামা যায়, সেখানে যেও দেখলাম সেটাও লক। টিন খুললাম, ঢুকতে পারলাম না। নিচে এসে পোল দিয়ে জানলাটা ভেঙে যখন দেখছি পড়ে পড়ে পুড়ছে, আমরা আবার লোহা কাটার দিয়ে দরজা কেটে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখছি তখন শেষ হয়ে গেছে। মানে উনি কি একাই ছিলেন? একাই ছিলেন, ভিতরে কেউ ছিলেন না। ওর ভাড়া থাকতেন? না না, ওনার বাড়ি এটা। যে মেয়েটা ভাড়া থাকতো সেই আমাদেরকে জানালো, তখন আমরা ছুটে যেয়ে এই জিনিসটাই দেখলাম আর কি। এরপর যখন আমরা দেখলাম তখন পুরোপুরি শেষ হয়ে গেছে। মানে কোনো ঝগড়া বিবাদ কিছু ছিল ওটা? না, সেরকম তো আমরা জানি না। তো শুনলাম পরে যে মাথার একটু ডিস্টার্ব ছিল। এটা কোন এলাকা? এটা রঘুনাথপুর নিউ বাস স্ট্যান্ড। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় প্রথম বিদ্যালয় হিসেবে তামাক মুক্ত বিদ্যালয়ের শিরোপা অর্জন নয়াপুর হাই স্কুলের। তামাক সেবনের ফলে শরীরের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে সচেতন, তামাকের ক্ষতিকারক দিকগুলি নিয়ে আলোচনা করা হয় বিদ্যালয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় প্রথম বিদ্যালয় হিসেবে তামাক মুক্ত বিদ্যালয়ের শিরোপা অর্জন নয়াপুর হাই স্কুলের। তামাক সেবনের ফলে শরীরের কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে সচেতন, তামাকের ক্ষতিকারক দিকগুলি নিয়ে আলোচনা করা হয় বিদ্যালয়। পাশাপাশি রঙিন ছবির মাধ্যমে ভয়াবহ দিকগুলিও তুলে ধরা উচিত। তামাক সেবন কি কমানো গিয়েছে সেই প্রশ্ন থেকেই যায়। সিগারেটের প্যাকেটে কিংবা সিনেমা হলে এই বিষয়ে সচেতন করা হয়। তবে এই বিষয়ে আর কিভাবে সচেতন করা যায় তা জানালেন স্কুল শিক্ষকরা। স্কুল শিক্ষকদের মতে, বাড়িতে বাবা মায়ের কাছ থেকে শিশুর শিক্ষা জীবন শুরু হয়, তারপর সে স্কুলে ভর্তি হয়। সেই শিশু যখন 6ষ্ঠ বা 7ম শ্রেণীতে ওঠে, তার মধ্যে একটা পরিবর্তন শুরু হয়। তাদের মধ্যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নকল করার একটা প্রবণতাও দেখা যায়। ফলে স্কুলের পাঠ্য বইতে যদি তামাক সেবনে কী ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়ে শিক্ষক শিক্ষিকারা আলোচনা করতে পারেন, তাহলে একটা প্রজন্ম কিছুটা হলেও প্রথম থেকে সচেতন হবে। পাশাপাশি রঙিন ছবির মাধ্যমে যদি তুলে ধরা যায়, তাহলে শিশুদের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়বে। আমাদের নয়াপুর সুধীর কুমার হাই স্কুল কাঠি 1 ব্লকের অন্তর্গত একটি গ্রামীণ স্কুল। অধিকাংশ আমাদের উপকূল এলাকার ছেলেরা এখানে পড়াশোনা করে। ফলে একটা এই পরিবারগুলোতে এই কিছু ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওই নেশা বিষয়টা একটা থেকে গেছে সমাজে, এটা একটা অনেক ক্ষতিকারক দিক। এবার সেই বিষয়টাতে নন্দীগ্রাম জেলা পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম কোনো স্কুল আমাদের এই স্কুলকে তামাক মুক্ত বিদ্যালয়। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।